নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যে ওকালতি, সেই ওকালতি নিয়ে তৃণমূলপন্থীরা যেমন ধেই ধেই করে নাচছে, ঠিক তার উল্টো দিকে বিজেপির নেতারা উল্টো কথা বলছে। তৃণমূলপন্থী চ্যানেল কিংবা মিডিয়া বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন যে সুপ্রিম কোর্টে ওকালতি, সেটাকে বড় জয় বলে চালানোর চেষ্টা করছেন, বড় লড়াই বলে চালানোর চেষ্টা করছেন। বলছেন যে নাকি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বাঘিনীর মতো লড়েছেন। অন্যদিকে বিজেপির নেতারা যেটা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টে যেটা করেছেন সেটা আসলে ওকালতি নয়, সেটা আসলে গলাবাজি, রাজনৈতিক ভাষণ। সুপ্রিম কোর্টকে তিনি এদিন রাজনৈতিক মঞ্চ তৈরি করার চেষ্টা করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টে যে কাজটা করেছেন সেটা তাকে ভবিষ্যতে ভোগাবে। এখন কথা হচ্ছে যে কার কথা ঠিক? সত্যি সত্যি কি তৃণমূলপন্থীদের কথা ঠিক, নাকি বিজেপির নেতারা যেটা বলছেন সেটা ঠিক? তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন সুপ্রিম কোর্টে যে ওকালতি, সেই ওকালতির ব্যাপারটা যদি আমরা রাজনৈতিকভাবে দেখি, রাজনৈতিক যদি বিশ্লেষণ করি, তাহলে গোড়া থেকে শুরু করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে বক্তব্য, সেই যে দাবি যে আমি পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না, সেই বক্তব্য থেকে। মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন যে তিনি পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেবেন না, বেঁচে থাকতে তিনি কখনোই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না। পরে যখন তিনি বুঝলেন যে এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তখন তিনি ঢোক গিললেন। আর ঢোক গিলে তিনি কি বললেন যে এসআইআর হোক, কিন্তু ভোটার তালিকা থেকে কারো নাম তিনি বাদ দিতে দেবেন না। আর সেই কথাটাই তৃণমূলের নেতারা একেবারে হুক্কা হওয়ার মতো সব জায়গায় বলতে শুরু করলো। তারপরেও যখন দেখলো যে নাম বাদ যাওয়া ঠেকানো যাচ্ছে না, তখন আরও একটু ভোল বদল করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে শুরু করলেন যে জেনুইন ভোটারদের নাম কখনোই তিনি এসআইআরে বাদ দিতে দেবেন না, যদি বাদ দেয় তাহলে তিনি দিল্লি দেখে নেবেন। তো এরকম একটা আশ্বাস দিয়ে তিনি পশ্চিমবঙ্গের যে তৃণমূলপন্থী ভোট বা ভোট ব্যাংক বা ভুয়ো ভোট ব্যাংক বলতে গেলে, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। রোহিঙ্গা বাংলাদেশি যারা এদেশে এসে এদেশের নাগরিকত্ব দাবি করছেন, ভোট দিচ্ছেন, ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাচ্ছেন, তৃণমূলকে জেতাচ্ছেন, তাদের তিনি এই আশ্বাসটা দিয়ে অন্য খেলা শুরু করলেন। কেননা কথা তো তিনি বলে দিয়েছেন, এর জন্য তো ব্যবস্থা করতে হবে। আর সেই ব্যবস্থাটা কি? তো সেই ব্যবস্থাটা হচ্ছে যে তিনি তলে তলে একটা কৌশল নিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছিলেন যে এসআইআরকে তিনি আটকাতে পারবেন না, ঠেকাতে পারবেন না। সেই ক্ষমতা সংবিধান তাকে দেয়নি, একজন মুখ্যমন্ত্রীর সেই ক্ষমতা নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একটু আঙুল টেরা করার চেষ্টা করলেন। ভাবলেন যে সোজা আঙুলে যখন ঘি বেরোলো না, তখন একটু আঙুল টেরা করতে হবে। আর সেই জন্যই তিনি আঙুল টেরার খেলায় নেমে পড়লেন। কি করলেন? তিনি জানতেন যে ইলেকশন কমিশনকে কাজ, অর্থাৎ এসআইআরটা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিয়েই করাতে হবে। তা না হলে কিন্তু ইলেকশন কমিশন এসআইআর করতেই পারবে না। আর ইলেকশন কমিশন যদি এসআইআর করতে না পারে, তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের একটা সম্ভাবনা থাকবে। এমনকি ইলেকশন কমিশন বাইরে থেকে কর্মী এনে এ রাজ্যে এসআইআর শুরু করে দিতে পারে। তাতে হিতে বিপরীত হবে, তাতে আরো বেশি করে তৃণমূলের ভোট ব্যাংক ধসে পড়বে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতিটা নিলেন, তার নাম হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। অর্থাৎ ইলেকশন কমিশনকে কর্মী তিনি দেবেন, কিন্তু এমন সংখ্যক কর্মী দেবেন যাতে ইলেকশন কমিশন ঠিকঠাক মতো কাজ না করতে পারে। এখন এসআইআর করা তো ঠেকানো যাবে না, কিন্তু এই যে ইলেকশন কমিশনকে সাহায্য করা, সেখানেই আসল খেলাটা খেলতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই খেলাটা হচ্ছে যে তিনি ইলেকশন কমিশনকে কর্মী তো দিলেন, কাজ করার লোক তো দিলেন, কিন্তু এমন লোক দিলেন যারা আসলে তৃণমূলের হয়ে কাজ করবে। অবশ্য তার আগে তিনি বাংলার মানুষকে তাতানোর চেষ্টা করলেন যে এই এসআইআরটা একটা এনআরসি, অর্থাৎ এসআইআরকে নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তিনি তৈরি করার চেষ্টা করলেন। কিন্তু তাতে বাংলার মানুষ খুব একটা সাড়া দিল না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ ভরসা গিয়ে দাঁড়ালো সেই সব কর্মী আধিকারিকদের উপর, যাদের তিনি ইলেকশন কমিশনে এসআইআর এর কাজ করতে পাঠিয়েছেন। তৃণমূলের হয়ে খেলতে এসআইআর এর মাঠে নেমেছেন,
স্বাভাবিকভাবেই তারা এসআইআর নেমে খেলা খেলতে শুরু করলেন। খেলাটা কি? প্রথমেই তো এসআইআর নিয়ে কাজের চাপের একটা বড় ঝড় তোলার চেষ্টা করা হলো। কাজের চাপে মৃত্যু হচ্ছে, চারিদিকে মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হলো। বেশ কিছু তৃণমূলপন্থী বিএলও একেবারে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন, তারা একেবারে কেঁদে কেটে ভাসিয়ে দিলেন। কিন্তু যখন দেখা গেল যে সেটাতেও কাজ হলো না, তখন পরের চালটা দেওয়া হলো। আর পরের চালটা কি? পরের চালটা হলো যে রাজ্যের এই কর্মীরা তৃণমূলের বিএলওদের সঙ্গে নিয়ে এমনভাবে ফর্ম ফিল আপ করতে শুরু করলেন যাতে তাতে বেশি মাত্রায় ভুল থাকে, তাতে এমন এমন লোকের নাম থাকে যাদের ইলেকশন কমিশন নোটিশ পাঠানোর পর প্রশ্ন ওঠে এবং এই এসআইআর এর যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটাই চলে যায়। আর সেই বিশ্বাসযোগ্যতা নিয়ে যখনই প্রশ্ন উঠবে, যখনই এসআইআর এ প্রচুর ভুলভাল বেরোবে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আর্জি জানাবে যে ভুলভাল এসআইআর হচ্ছে, ঠিকঠাক এসআইআর হচ্ছে না, সুতরাং এসআইআরটাকে বাতিল করা হোক। আর যদি বাতিল একান্ত নাই বা করা যায়, তাহলে অন্তত সময় ধরে করা হোক। আর এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে এমন সংখ্যক কর্মী দিলেন যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে, কিন্তু নির্দিষ্ট সময়ে যাতে, মানে 2026-এর বিধানসভা ভোটের আগে যাতে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন না করতে পারে, নতুন ভোটার লিস্ট না বের করতে পারে। আর এইরকমই একটা চাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে শুরু করলেন যে তিনি খেলাটা জিতে গেছেন। আর এইটা করেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলতে বেরিয়ে গেলেন, মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তিনি জনসভা করতে শুরু করলেন যে যারা নাম বাদ যাওয়ার আশঙ্কায় ভুগছেন তারা একদম ভয় পাবেন না, তিনি তো রয়েছেন, তিনি সব ব্যবস্থা করে দেবেন। আর সেটার জন্য তিনি রাজ্য প্রশাসনকে পাইকারি হারে বার্থ সার্টিফিকেট দেওয়ার কথা বলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তলে তলে খেলা, এই খেলাটা ইলেকশন কমিশন ঠিকই বুঝেছিল। ইলেকশন কমিশন বুঝুক বা না বুঝুক, মোদি শাহরা ঠিকই বুঝেছিলেন। আর তারপরেই কিন্তু দেখা গেল যে ইলেকশন কমিশন পাল্টা খেলা শুরু করলো। পশ্চিমবঙ্গে 8400-র মতো মাইক্রো অবজারভার ইলেকশন কমিশন নামাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে তার খেলা উল্টো হতে শুরু করেছে। আর যখনই তিনি বুঝলেন যে তার খেলা উল্টো হতে শুরু করেছে, তখনই তিনি দিল্লি ছোটাছুটি শুরু করে দিলেন। প্রথমেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জ্ঞানেশ কুমারের কাছে পাঠালেন যাতে ব্যাপারটাকে সল্টে ফেলা যায়, ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়া যায়। কিন্তু ইলেকশন কমিশন পিসির ভাইপোকে পাত্তাই দিল না। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনি তো পারেননি, এবার পিসি যাবেন। আর তারপরেই দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিমরি করে দিল্লি ছুটলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো জানতেন যে যে কাজটা অভিষেককে দিয়ে হয়নি, সে কাজটা তাকে দিয়েও হবে না। ফলে দিল্লিতে এমন কিছু তাকে কাজ করতে হবে যাতে সেটা মিডিয়ায় খবর হয়, মিডিয়ায় যাতে সেটা নজর কাড়ে। আর সেই জন্যই কিন্তু তিনি 100 জনের মতো তথাকথিত ভুয়ো ভোটার, মৃত ভোটারদের দিল্লি ভবনে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। আর সমস্তটাই কিন্তু করলেন তিনি রাজ্যবাসীর যে ট্যাক্সের টাকা, সেই টাকা থেকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভোট ব্যাংক বাঁচানোর যে লড়াইটা লড়ছেন, সেটা যে আসলে রাজ্যবাসীর পকেটের টাকা থেকেই, রাজ্যের ভাণ্ডার থেকেই, সেটা কোথাও পরিষ্কার হয়ে গেল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইলেকশন কমিশনেও কিছু করতে পারলেন না, তখন তিনি দুটো রাস্তা নিলেন। আর সেই দুটো রাস্তার মধ্যে একটা হচ্ছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পার্লামেন্টে ইমপিচমেন্টের প্রস্তাব এনে তার চেয়ারটা খেয়ে ফেলা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে তেমন একটা বিরোধীরা, মানে মোদি বিরোধীরা খুব একটা সাড়া দিলেন না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে এর পরেও একটা কিছু রাস্তা বের করতে হবে। আর সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা হচ্ছে নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বুঝতে পেরেছিলেন যে হতে পারে তাকে সুপ্রিম কোর্টে দাঁড়াতে হবে। আর সেটা তিনি তার জন্য জনসভাগুলোতেও আগেভাগে বলে রেখেছিলেন। আর সেই পরিস্থিতিটাই বুধবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চলে এলো। তাকে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াতে হলো। এবং সুপ্রিম কোর্টে যে কাজটা তিনি করলেন সেটা আসলে ওকালতি নয়, সেটা আসলে সহানুভূতি আদায়ের চেষ্টা। তিনি সোজা সুপ্রিম কোর্টের পায়ে পড়ে যেটা বললেন যে ধর্মাবতার পশ্চিমবঙ্গকে বাঁচান, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচান,
কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এর মানে যেটা করছেন যে এটা আসলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র নয়, তিনি তার তৃণমূলকে বাঁচানোর কথা বলছেন, তাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টকে আর্জি জানাচ্ছেন। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা, সেই চেষ্টাকে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির নেতারা ব্যর্থ চেষ্টা বলেছেন, বিফল চেষ্টা বলেছেন, নাটক বলেছেন। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী আরও একটা কথা বলেছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই ওকালতি করে নিজেকেই নিজে ফাঁসিয়েছেন, নিজেই কিন্তু কানা গলিতে ঢুকে গেছেন। এখন শুভেন্দু অধিকারী এই কথাটা কেন বলছেন, তার কারণ আর কিছুই নয় বন্ধুরা। শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাগুলো খেলার চেষ্টা করেছেন এই এসআইআরকে আটকাতে বা ব্যর্থ করে দিতে, পিছিয়ে দিতে, সেই খেলাগুলো কিন্তু প্রত্যেকটাই উল্টো চাল হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও স্লোগান দিয়েছিলেন যে খেলা হবে, এবারেও খেলা হবে, আর সেই খেলাটা কিন্তু তিনি ঠিকই খেলেছেন। কিন্তু সেই খেলাটা কমিশনের পাল্টা চালের ফলে উল্টো হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায় বরং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জন্যই গর্ত হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরুদ্ধে যে খেলাটা খেলতে গেছেন, বিজেপির জন্য যে গর্তটা খুঁড়তে গেছেন, সেই গর্তে কিন্তু তিনি এখন নিজেই পড়ে গেছেন। কেননা সুপ্রিম কোর্টে এদিন তিনি যে আর্জিগুলো জানিয়েছেন, সেই আর্জি যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের যে খুব একটা পছন্দ হয়নি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তার আইনজীবী অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্যকেই তারা বেশি করে প্রাধান্য দেবেন। তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাকুতি মিনতি করে সুপ্রিম কোর্টে তার নিজের বক্তব্য রেখেছেন। কিন্তু সেই বক্তব্য কি আদৌ সুপ্রিম কোর্টের যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে? যদি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি সুপ্রিম কোর্টের মনে ধরতো, তাহলে তো সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনেক কড়া ফয়সলার কথা বলতো। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট উল্টে রাজ্য সরকারকেই যথোপযুক্ত শিক্ষাগত যোগ্যতার কর্মী দেওয়ার কথা বলেছে। যে নামের বানান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন খেলা খেলছেন, সেই নামের বানান ঠিক করতে কিন্তু রাজ্য সরকারকেই কর্মী দেওয়ার কথা বলেছে। এবং সেই কর্মী কিন্তু যেমন তেমন কর্মী নয়, ঠিকঠাক কর্মী নিয়োগের কথা কিন্তু এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছে। আর এই কথাটাই তো ইলেকশন কমিশন এসআইআর শুরুর আগে রাজ্যকে বলেছিল, রাজ্যের তৃণমূল সরকারকে বলেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই কাজটা করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই কাজটা করতেন, তাহলে কি আজকে পশ্চিমবঙ্গে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার আসতো? আর এই মাইক্রো অবজারভার যদি না আসতো, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে এত ঘাম ছুটতো? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি এভাবে দিল্লি ছুটে যেতে হতো? মনে তো হয় না। ফলে বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলতে গেছেন, সেই খেলাটা কিন্তু বেচাল হয়ে গেছে। যে ফাঁদটা তিনি ইলেকশন কমিশনের জন্য ফেদেছিলেন, সেই ফাঁদে কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পা পড়ে গেছে। এবং পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ওই গর্তে পড়বেন তা কিন্তু না, গোটা তৃণমূলটাই কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে পড়ে যেতে পারে। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে কাজটা করতে চেয়েছিলেন, সেই কাজটা কিন্তু তিনি ঠিকই করে ফেলেছেন। কি কাজ তিনি করতে চেয়েছিলেন? তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এটা দেখাতে চেয়েছিলেন যে দেখুন কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ তিনি কথা দিয়েছিলেন, কথাটা তিনি কিন্তু রেখেছেন। আর এই বার্তাটাই এরপরে তিনি জনসভায় দেবেন যে তিনি যে কথা বলেন সেই কাজ করেন। অর্থাৎ তিনি এসআইআরের জন্য সুপ্রিম কোর্টে লড়াইয়ের কথা বলেছিলেন, নিজে ওকালতির কথা বলেছিলেন, সেই কাজটা কিন্তু তিনি করে দেখিয়েছেন। এবার সুপ্রিম কোর্ট তাতে কি বলল না বলল, সেটা নিয়ে তো সাধারণ মানুষের মাথা ব্যথা নেই। আর এইটাকেই কিন্তু তৃণমূল বড় জয় বলছে, বড় জয় হিসেবে কিন্তু দেখছে। কেননা 26-এর বিধানসভা ভোটে জেতার জন্য আরও একটা হাতিয়ার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেলেন। কিন্তু উল্টে বিজেপি আবার আরও একটা কথা বলছে যে এতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা ভুল করলেন। আর সেই ভুলটা হচ্ছে যে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এটা বুঝিয়ে দিলেন যে তিনি ভুয়ো ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশিদের জন্য কতটা মরণপণ লড়াই করতে পারেন সেটা প্রমাণ করে দিলেন। তিনি যে ভুয়ো ভোটার ছাড়া বাঁচতে পারবেন না, তার প্রমাণটা কিন্তু আজকে তিনি নিজেই দিয়ে দিলেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।